তো আমরা আজকে রিভিউ করব হন্ডা হাইনেসের ইউজার রিভিউ। হন্ডা হাইনেস এই বাইকটি প্রদ্যুতের। তো বাইকটা প্রদ্যুৎ ওন করছে 3 বছরের উপরে। তো আজকে তার 3 বছরের ইউজার রিভিউ আমরা নেব। একবার বাইকটার কালারটা দেখিনি। আচ্ছা, বাইকের কালারটার নাম কি প্রদ্যুতের কাছ থেকেই জেনে নেব। আচ্ছা, তাহলে প্রদ্যুৎ, তোমার বাইকের মডেলের ফুল নামটা বলো। আমার এটা হচ্ছে হন্ডা সিভিক 350 হাইনেস ডিলাক্স মেরুন ফার্স্ট জেনারেশন ভার্সন, যেটা আছে BS6। আচ্ছা, পারচেস করেছো কোন সালে? পারচেস করেছি আমি 2021 সালের জুন মাসে। আচ্ছা, আর কত কিলোমিটার চালিয়েছো? এটা অলমোস্ট আমার 4 বছর কমপ্লিট হয়ে গেছে। আমার এখনো পর্যন্ত চলেছে এই যে ওডো 60,424 কিলোমিটার ইনক্লুডিং 2 ডেজ রাইড। আচ্ছা, 60,424, মানে ওভার 60,000 কিলোমিটার ড্রিভেন। আচ্ছা আচ্ছা, এবার বলো তুমি হন্ডা কেন পারচেস করলে? ফার্স্ট অফ অল আমি বলি যে এই বাইক আমি যখন পারচেস করেছিলাম সে সময় আমার কি মাথায় ছিল, মানে কোন বাইক আর কনসিডার করছিলাম। আমি একটু রেট্রো ক্লাসিক বাইক চাইছিলাম। তো সেক্ষেত্রে আমার রয়্যাল এনফিল্ড মিটিওর সে সময় নতুন বেরিয়েছিল, মিটিওর 350। তো মিটিওর 350 ফার্স্ট আমার বুক করাও ছিল ইভেন। তখনও পর্যন্ত হন্ডা বিগ উইং আমাদের এখানে কলকাতাতে একটাই ছিল, চিনার পার্কের, যেটা ওটা তাও নতুন স্টোরটা ওদের ওপেন হয়নি, রঘুনাথপুরের সাথে তখন ওরা বিক্রি করছিল। তো সেই সময় আমি অতটা দূরে যেতে হবে দেখে সার্ভিস নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে না দেখে ফার্স্টে মিটিওর বুক করেছিলাম। তো মিটিওর বুক করার পরে আমি মনে হলো যে অনেক ইউজার রিভিউজ, আমি সেই সময় ইউজার রিভিউজ খুব একটা তখন তো আসেনি, তো রাইড রিভিউজ দেখে আমার মনে হয়েছিল যে একটা রাইড নিয়ে দেখা যেতে পারে হন্ডা সিরিজ। তো আমার মিটিওর 350 বুক করা ছিল 10,000 টাকা দিয়ে সম্ভবত, হাবড়া চোঙ্গা মোড়ের রয়্যাল এনফিল্ডের শোরুমে। সেটা আমি ক্যান্সেল করি এটার টেস্ট রাইড নেওয়ার পর আমার মেইন যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে হ্যান্ডলিং। হ্যান্ডলিং ওয়াজ ভেরি গুড। মানে কি বলবো, এতটাই টার্নিং রেডিয়াস কম ছিল, এতটা ওয়েটই বাইক, বাট বসার পর তার যে পশ্চারটা ছিল তাতে বাইকের ওয়েটটা একেবারেই বোঝা যাচ্ছিল না, যেটা মিটিওরের ক্ষেত্রে আমার বেশ খানিকটা হেভি লেগেছিল হ্যান্ডেলবারটা। তো এর ক্ষেত্রে মেইন ওটা ছিল এক নম্বর ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে আমার ইঞ্জিনের স্মুথনেসটা অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। তখন যদিও মিটিওর থেকেও অনেক বেশি স্মুথ ছিল বাট সামহাউ হন্ডার যেটা আমার ভালো লেগেছিল সিভিক 350 সেটা হচ্ছে ইঞ্জিনটা এক্সট্রিমলি রিফাইন্ড ইঞ্জিন। তো সেই জন্য আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল তখন এটা। আচ্ছা, তাহলে এর আগে তুমি কোন বাইক চালাতে হাইনেস কেনার আগে? হাইনেস কেনার আগে আমার ছিল হিরো হন্ডা অ্যাচিভার ছিল। তারপর একটা স্কুটারও ছিল, যদিও ইয়ামাহার এজিআর ছিল। অ্যাচিভারটা কত সিসির বাইক ছিল? অ্যাচিভার আমাদের 150 সিসির বাইক ছিল। তার মানে তুমি হাইনেস এবং মিটিয়ারকে কনসিডার করেছিলে টেস্ট রাইড নেওয়ার পরে তোমার হ্যান্ডলিং এবং ইঞ্জিন স্মুথনেসের জন্য তুমি হাইনেস চয়েস করেছো, এই তো? আচ্ছা, এরপরে পরের পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, তুমি হ্যান্ডলিং নিয়ে বলছিলে, একটু হ্যান্ডলিং বাইকটার কেমন, অর্থাৎ চেসিসটা যদি তুমি একটু বলো যে চেসিসটা তুমি কেমনভাবে ফিল করো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে, সেটা ওভারঅল রাইডেবিলিটিতে তোমাকে কিভাবে ইমপ্রেস করে, এত কিলোমিটার চালানোয় তোমার মতামত কি হ্যান্ডলিংয়ের ব্যাপারে, সেটা একটু বলো। হ্যান্ডলিংয়ের ব্যাপারে আমার মতামত খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, কিছুটা আমার মিক্সড রিভিউ আছে। আমার অনেকের সাথে হয়তো ডিফার করলো। আমার ম্যানেজমেন্টটা আমার খুব ভালো লেগেছে। যেখানে আমার মনে হচ্ছে সেন্টার অফ মাসটা অনেক নিচের দিকে আছে, যাতে হ্যান্ডেল বারটা আমার ভীষণ ইজি টু হ্যান্ডেল মনে হয়েছে। তো চ্যাসির ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে চ্যাসি ব্যালেন্স খুব ভালো বানানো আছে। তো আর একটা আমার প্রবলেম হয়েছিল, যেটা আমি চ্যাসি ব্যালেন্সের ক্ষেত্রে আমার একটু টাইম লেগেছিল, এটা হ্যান্ডেল করতে আমার একটু প্রবলেম হয়েছিল। তার কারণ কি, আমার কাইন্ড অফ মনে হয়েছিল বাইকটা যদি রাইট সাইডে বা লেফট সাইডে একটু বেশি সেই সময় একটা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করে, তো সেটাকে হ্যান্ডেল করা তখন ডিফিকাল্ট হয়েছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় চ্যাসিটাকে একটু আরেকটু ইঞ্জিনিয়ারিংয়ের
বেটারমেন্ট হতে মানে এটা কি লো স্পিডেও যেরকম তুমি হাই স্পিডেও সে দুটো ক্ষেত্রেই খুব ভালো ছিল, হাই স্পিডে লিন করার ক্ষেত্রে যখন তুমি লিন করছো কর্নারিং করছো? ভীষণ ভালো বলতে আমি অ্যাকর্ডিং টু দ্য রেট্রো ক্লাসিক বাইকস বলছি। হ্যাঁ। সেটা যদি অন্য বাইকের ক্ষেত্রে হয়, নেকেড স্ট্রিট ফাইটার বা সেখানে স্পোর্টস বাইক হয়, সেই তার সাথে আমি কম্পেয়ার করে বলছি না। অ্যাকর্ডিং টু দ্য রেট্রো ক্লাসিক বাইকস দ্য হ্যান্ডলিং ইজ ভেরি গুড রিগার্ডিং দ্য চ্যাসিস। তাহলে তুমি মানে যেটা নট সো গুড বলছো সেটা হচ্ছে লো স্পিডের ক্ষেত্রে। মানে সেক্ষেত্রে তুমি ধরো একটু বাইক কাত করে কোথাও থেকে বের করতে গেলে তখন তোমার একটু প্রবলেম ফিল হয়। বেশ খানিকটা প্রবলেম শুরুর দিকে ফিল হয়েছিল, পরে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। হয়তো সেটা সামহাউ আমার নিজেরও প্রবলেম হতে পারে, বাট আমার মনে হয়নি সেটা আমার প্রবলেমের জন্য, বিকজ অন্যান্য আরও বাইকের ক্ষেত্রে সেটা প্রবলেম হয় না জেনারেলি, তো সেটা হয়ে যেত। আচ্ছা, তো ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রশ্ন আছে। ধরো ওয়েট ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, 181 কেজি ওয়েট বাইকটার। ওয়েট ম্যানেজমেন্ট কেমন বলে তুমি মনে করো, বা ওয়েট ডিস্ট্রিবিউশন যদি বলো, তোমার বাইক চালাতে গেলে বাইক কতটা ওয়েটই ফিল হয়, বা সরাতে গেলে নড়াতে গেলে পার্কিং থেকে সরাতে গেলে তোমার কেমন ফিল হয়, বা চালানোর ক্ষেত্রে কেমন ফিল হয় সেটা একটু বলো। প্রথম কথা হচ্ছে বাইকে বসার পর যে ফিলিংটা, তাকে দাঁড় করাতে বা স্ট্রেট লাইন এবিলিটি যদি আমি বলি, বাইকের স্ট্রেট লাইন এবিলিটি ভীষণ ভালো। আচ্ছা, যদি স্ট্রেট লাইন এবিলিটিকে ছেড়ে দিয়ে আমি লো স্পিডেও চলে যাই, কারণ লো স্পিডেও স্ট্রেট লাইন স্টেবিলিটি ভালো, খারাপ না। কিন্তু লিন করতে গেলে লিন অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটু প্রবলেম আসে, ডিসব্যালেন্স হতে পারে। তো এটা আমার মনে হয় যারা শুরুর দিকের রাইডার তাদের ক্ষেত্রে প্রবলেম হয়, যারা এক্সপিরিয়েন্স রাইডার দে ক্যান হ্যান্ডেল ইট, ঠিক আছে। আচ্ছা। আর যেটা আমার মনে হয় পার্কিং এর যেটা খুব বেশি পরিমাণে আমার মনে হয় অ্যাকচুয়ালি বাইকটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাক সাইডে একে টানতে গেলে বা সরাতে গেলে আমার মনে হয় ওয়েটটা অনেকটা বেশি, মাছটাকে ব্যাক সাইডে নিয়ে আসা উচিত সামহাও, তো যাতে করে ব্যাক সাইডে নিতে গেলে ভীষণ অসুবিধা হয়। অন্যান্য এত ভারী, এর থেকেও ভারী বাইককে ব্যাক সাইডে নিতে গেলে এত প্রবলেম হয় না, যেটা হন্ডা সিরিজ 50 হাইনেসের ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাক সাইডে নেওয়াটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস চলে আসে যে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিট হাইটটা একটা ইস্যু হিসেবে কাজ করে, বা সিট হাইট একটা ভূমিকা হিসেবে কাজ করে। সিট হাইটটা তোমার কীরকম মনে হয়? যে সিট হাইটটা সম্ভবত 800 সিট হাইট, তো সেক্ষেত্রে সিট হাইট তোমার ক্ষেত্রে কি ঠিকঠাক নাকি একটু বেশি, না কি মনে হয় তোমার? হাইটের সাথে আরেকটা জিনিস যেটা আমার বলা, সেটা হচ্ছে সিটটা, যে সিটটা আছে, সিট হাইটটা আছে, সিটটা যেটা আছে, আমার সিটটা বেশ খানিকটা চওড়া, এটা সিঙ্গেল সিট ছিল। এরপরে ওরা স্প্লিট সিটের অপশানে চলে আসে। আমি যখন কিনি তখনও পর্যন্ত স্প্লিট সিট অ্যাক্সেসরি হিসেবে ছিল, এখন তো স্টক সেটআপেই দিয়ে দিচ্ছে। তো সেই সময় স্প্লিট সিটটা কাইন্ড অফ সামনের দিকটা বেশ সরু, আমার এই সিটটা কম্পারেটিভলি একটু মোটা চওড়া, তো তাতে কি হয় পাটা বেশ খানিকটা মানে গ্রিপ করতে এখানটাতে সিটটা ছড়িয়ে থাকে, খানিকটা ছড়িয়ে থাকে। মানে 800 সিট হাইট হওয়া সত্ত্বেও একটু নিচে পা পেতে সামান্য একটু অসুবিধা হয়। আমার এটাতে ছড়িয়ে থাকে যেহেতু অসুবিধা হয়, কিন্তু সেটা আমাকে প্রবলেম ক্রিয়েট করেছিল শুরুর দিকে, যেটা আমি বললাম যে শুরুর দিকে টোটালটাই ম্যানেজ হয়ে যায় পরে চালাতে চালাতে। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, যে তারপর ব্যাপারটা খুব ভালো হ্যান্ডেলিং হয়ে গেছে এখন। মানে সেটা আমারও এর সাথে অ্যাট্রাকশন বলো, এর সাথে যেটা কম্বিনেশন আমার একটা তৈরি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, সেটা হয়ে গেছে এখন আপাতত। এখন কোনো প্রবলেম হয় না, রাদার এর থেকে উঁচু সিট হাইটের ক্ষেত্রেও আমি কমফোর্টেবল ফিল করবো। এর আগেরটা আর এটা মেইন প্রবলেম হয়েছে, এক তো বড় সিট মানে চওড়া সিট, দ্বিতীয় সিট হাইট, তৃতীয় হচ্ছে ওয়েট, তিনটে জিনিসই হেভিয়ার সাইডে এতে নিয়ে গেছে। তো সেই কারণের জন্য একটু প্রবলেম সেক্ষেত্রে হয়েছে। আচ্ছা, এবার একটু আর্গোনমিক্স এবং সিট কমফোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করিনি। অর্থাৎ বাইকটা যদি তুমি বলো রেট্রো ক্লাসিক নিয়ে লোকে একটু ট্যুর করে, লং রাইডে যায়, সেক্ষেত্রে লঙ্গার রাইডের জন্যে বাইকের সিট কমফোর্ট, 1 নম্বর সিট কতটা আরামদায়ক, তোমার স্টক সিট সিঙ্গেল সিট যেটা তুমি ইউজ করছো সেটা কতটা কমফোর্টেবল, এবং বাইকের আর্গোনমিক্স অর্থাৎ যে রাইডিং ট্রায়াঙ্গেল সেটা কেমন, যদি তুমি একবার বসেও দেখাও তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমি বসলাম বাইকে, দাঁড় করলাম, কোনো এত কিছু কোনো প্রবলেম নেই এখন সেটাকে ম্যানেজ করতে। তো আমার এই ফুটটা এখানে ফুট পেগে ডান পাটা দাও, ফুট পেগে। তো এইটা হচ্ছে রাইডিং ট্রায়াঙ্গেল, অলমোস্ট তোমার 90 ডিগ্রি থেকে একটু পিছনে, তোমার ফুট রেস্টে যেটা পা পড়ছে 90 ডিগ্রি থেকে একটু পিছনে, এবং আপরাইট সিটিং পোস্টার, হ্যান্ড আপরাইট সিটিং পোস্টার আর সিটিং পোস্টারটা ভীষণ কমফোর্টেবল। আচ্ছা, মানে
তোমার কি মনে হয় এর থেকে আরেকটু উঁচু যদি হতো হ্যান্ডেল বার, তাহলে কি ভালো হতো, না এটাই তোমার মনে হয়? আমার ক্ষেত্রে এটা যার যার চয়েস আমি বলবো। আমার ক্ষেত্রে আমার মনে হয় এটা একদম পারফেক্ট আমার মনে হয়েছে কমফোর্টের রেসপেক্টে। আমি যদি আরেকটু উঁচু হতো হ্যান্ডেলবারটা, যেটা মিটিওরের ক্ষেত্রে ছিল, তাতে আমার হ্যান্ডলিংয়ে বরং এর থেকে ওয়েট বেশি ফিল হয়েছে। তো সেক্ষেত্রে আমার এই হ্যান্ডেলবারটা ঠিক হয়েছে। সিট কমফোর্টের রেসপেক্টে আমি যদি বলি, তাহলে সিট কমফোর্ট আমার এই মুহূর্তে সাহারার একটা সিট কভার লাগানো আছে। তার আগে পর্যন্ত বাইকের সিটটা কাইন্ড অফ স্টিফার, আমার অতটাও মানে নরম সিট বলবো না হাইনেসের সিটটাকে। বাট আমি যে সাহারার সিট কভারটা লাগিয়েছি, এই সিট কভারটা বেশ প্যাডিং রয়েছে আর বেশ কমফোর্টেবল। হুম আফটার দিস হুম এরপরে আমার সিট কমফোর্টটা বেশ খানিকটা এনহ্যান্সড হয়েছে। আচ্ছা। হাইনেসকে যদি আমার অন্তত এটা ফিল হয়েছে, অনেস্ট রিভিউতে আমি যদি বলি, যে একে আমি মোটামুটি 60-70 কিলোমিটার চালানোর পর ব্যাক পেইন বেশ হয় কিছুটা, যেটা আমার অ্যাটলিস্ট 5 মিনিটের একটা ব্রেক না হলে অসুবিধা হয়। সেটা আমার কাইন্ড অফ একটা টেলবোনের প্রবলেমও রয়েছে, সেই কারণের জন্যও হতে পারে, আমি জানি না সবার কী হয়। বাট আমার মনে হয়েছে 70-80 অ্যাটলিস্ট 80 কিলোমিটার চলার পরে একটা স্টপের দরকার পড়ে। আচ্ছা, এটা কি সিটের জন্য হচ্ছে না রাইডিং ট্রায়াঙ্গেলের জন্য হচ্ছে, তোমার কি মনে হয়? নাকি আমার যেটা মনে হয়, এটা যদি সিটের কুশনিংটাকে একটু বেটার অর্গানাইজ করা যেত তাহলে ঠিক হয়ে যেত। মানে আরো একটু কুশন, আরো একটু বেশি ফোমিং করলে কি ব্যাপারটা ভালো হতো, নাকি আরেকটু নরম করলে ভালো হতো? আরেকটু বেশি ফোমিং করলে মনে হয় বেটার হতো, আমার মনে হয় এটা। আচ্ছা আর একটা জিনিস বলবো, লেফট ফুট পেগের এখানে গিয়ার লিভারের এখানে, আচ্ছা, তো ওটা একটু দেখি। দেখা যাক। এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি কোথাও কোথাও কভার করতে শুনিনি। এই যে ব্রেক লিভারটা আছে, হ্যাঁ ব্রেক লিভারের সামনের দিকে যে এখানে হিল শিফটার দেওয়া হয়েছে, হ্যাঁ সামনের দিকে ঠিক যতটা জায়গা রয়েছে পেছন দিকে ঠিক ততটাই নেওয়া হয়েছে। এখানে আমার মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং এর একটু প্রবলেম আছে। তার কারণ কি, আমাদের পাটা যদি এরকম থাকে, এখানে পা থাকলে আমাকে হিল শিফটার ইউজ করতে গেলে পা পেছনে সরাতে পা হবে। পেছনে সরিয়ে এটাকে ইউজ করতে হয়, তারপর আবার সামনে নিয়ে আসতে হয়, যেটা আমি মানে বারবার রেকমেন্ড করবো হন্ডা যদি কেউ দেখে তো সেটাকে জাস্ট কনসিডার করার জন্য। বিকজ যদি হিল শিফটার দিতেই হয় তাহলে সেটা ইউজেবল হিল শিফটার দিই, যারা হিল শিফটার ইউজ করে না তাদের জন্য হিল শিফটারটাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এবার আমরা তাহলে চলে যাচ্ছি বাইকের সব থেকে কন্ট্রোভার্সিয়াল এবং সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা, যেটা হচ্ছে ইঞ্জিন এবং পাওয়ার ডেলিভারি এবং এর সাথে গিয়ারিং। ইঞ্জিন 350 সিসির ইঞ্জিন, কত পাওয়ার কত টর্ক প্রডিউস করে তুমি বলো? পাওয়ার প্রডিউস করে 20 বিএসপি, 20 পয়েন্ট সামথিং, আর টর্ক 30 এনএম টর্ক ইউজ করে। তো ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি নিয়ে যদি আমি বলি, তো সেক্ষেত্রে ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি নিয়ে আমি যদি বলি, আমি আমার গিয়ারটা একটু টল গিয়ারিং রয়েছে তো এখানে। সেক্ষেত্রে একটু রাশ রোড যেগুলো থাকে, রাশ রোডে চালানোটা একটু মানে অতটা কমফোর্টেবল ফিল হয় না। মানে তুমি বলছো ট্রাফিকে? ট্রাফিকে কেন? তার কারণ হচ্ছে বারে বারে গিয়ারটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে। তো বারবার গিয়ার চেঞ্জ করা, স্পিড স্লো ডাউন করা, সেক্ষেত্রে গিয়ারটাকে ম্যাচ করিয়ে আবার মানে বারবার গিয়ারটা চেঞ্জ করতে হয় কেন? মানে তোমার লো এন্ডে সেইভাবে টর্কের ডেলিভারি কি নেই না? লো এন্ডের টর্কের ডেলিভারিটা একটু, বলো। লো এন্ড টর্ক আমার মনে হয় লো এন্ড টর্কটা বেশ কিছুটা ল্যাগ করে, যেটা ওভারটেকিং এর সময় হয়। মানে একটু যদি ট্রাফিকওয়ালা রোড হয় সেক্ষেত্রে কি হয়, আমাদের একটু ওভারটেক করে বেরোতে হয়। তো সেক্ষেত্রে ওই ওভারটেকিং টাইমে অতটা পাওয়ারফুল হয় না লো এন্ডের। এবার সেক্ষেত্রে আমাকে গিয়ার ডাউন করতে হয়, গিয়ার ডাউন করে একটু টপ এন্ডে নিয়ে গিয়ে তারপর ওভারটেক করতে হয়। তো এটা একটা, যদি আমি বলি লো এন্ড টর্ক তো বললাম, তো সেক্ষেত্রে আমাকে মনে হয় গিয়ার ডাউন একটু করতে হয়। গিয়ার ডাউন করে তো আমাকে একটু মানে এখানে আমি একটু বুঝিনি লো এন্ড টর্কের সমস্যাটা কি। মানে গাড়ি কি সবসময় একটু মিড রেঞ্জে, না মানে কোন জায়গায় গাড়ি সব থেকে কমফোর্টেবল, মিড রেঞ্জে না হাই এন্ডে? মিড রেঞ্জে বেস্ট অ্যান্ড কমফোর্টেবল ফিল হয়। টপ এন্ড যদি বলা হয়, টপ এন্ড খারাপ নয়, কিন্তু টপ এন্ডের রেভিং খুব একটা ভালো হয় না, ঠিক আছে। পাওয়ার যে খুব আসে তা না, বাট স্টেবল। বাট আমার মনে হয়েছে লো এন্ড যেটা, লো এন্ড টর্কটার বেশ খানিকটা ল্যাগ আছে, তো সেটা একটু বেটার করতে পারে, টিউনিংটাকে একটু চেঞ্জ করে দিয়ে। এটা কোম্পানির ক্ষেত্রে মনে হয়েছে। কিন্তু যদি আমি হাই স্পিড ক্রুজিং করি সেক্ষেত্রে পাওয়ারটা বেশ ভালো থাকে, মানে সেম স্পিডে ধরে রাখলে ভালো পাওয়ার ডেলিভারি তখন পাওয়া যায় একটু মিড রেঞ্জে। আচ্ছা, তার মানে তোমাকে ট্রাফিকে একটা সমস্যা আছে যে বারবার গিয়ার চেঞ্জ করতে হয় মিড রেঞ্জে রাখার জন্য। মিড রেঞ্জে রাখার জন্য একদম।
ঠিক। আর গিয়ারিং তো বললে টল গিয়ারিং, এমনি গিয়ার সেটআপ, গিয়ার ক্লাচের সেটআপ সম্পর্কে বলো কেমন? ভীষণ ভালো ক্লাচ, ভীষণ সফট ক্লাচ, একটা মানে কখনো হাতে পেইন হয়নি আমার সেভাবে, বা হাতে তো একেবারেই হয়নি, ডানাতেও কখনো হয়নি সেভাবে পেইন। হুম। যেটা গিয়ারের ক্ষেত্রে বলবো, কখনো কখনো গিয়ার বক্সের ক্ষেত্রে আমার যেটা হয়েছে, সবাই বলে খুব ভালো গিয়ার বক্স, আমিও বলবো খুব ভালো গিয়ার বক্স, বাকি সমস্ত গিয়ারের ক্ষেত্রে ভালো, বাট কিছু কিছু সময় আমার ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার ট্রানজিশনের সময়, বা সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ার ট্রানজিশনের সময় নট নিউট্রাল, আমি মেনশন করে দিচ্ছি নিউট্রালে পড়ে না, গিয়ারটা চেঞ্জ হয়ে যায়, বাট এখানে যেখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর থাকে সেখানে দেখায় না, একটা স্ট্রেট লাইন দেখায়। এই মিসিংটা কিন্তু ফার্স্ট টু সেকেন্ড গিয়ার বা সেকেন্ড টু ফার্স্ট গিয়ারের ক্ষেত্রে বা বেশ কিছু সময় হয়। তখন কোনো সময় এমন হয়েছে গিয়ারটা চেঞ্জ হয়ে গেছে বাট এখানে আপডেট হয়নি, বাট কোনো সময় এমন হয়েছে যে গিয়ারটা চেঞ্জই হয়নি, সেটা আমি রিয়েলাইজ করেছি পরে যখন ওটা আবার ওয়ানে এসছে তখন, বা রেট যখন অনেক বেশি হয়ে গেছে, টপ এন্ডে চলে যাচ্ছে, তখন চেঞ্জ করে আমাকে চালাতে। এবার ওভারঅল ইঞ্জিনের স্মুথনেস নিয়ে বলো, যে ইঞ্জিন কতটা স্মুথলি চলে, ইঞ্জিনের ক্যারেক্টারটা কেমন, ইঞ্জিনের ফিলিং কেমন, অর্থাৎ চালাতে গিয়ে তোমার ঠিক কি মনে হয় সেটা বলো। হন্ডা সিভি350 হাইনেসের ক্ষেত্রে আমার যেটা ফিলিং সেটা হচ্ছে, ইঞ্জিনটা যে ফিলিংটা আমাকে দেয় পার্সোনালি, সেটা হচ্ছে আমার মনে হয় অল ডে রাইড আমি করতে থাকি, সারা দিন ধরে চালাতে থাকি, একটু রেস্ট নিয়ে নিয়ে। অবভিয়াসলি আমি যে বললাম 70-80 কিলোমিটারের পরে আমার একটু ব্যাক পেইন হয়, সেজন্য আমাকে ওয়েট করি, তারপর যেতে হয়। তো সেটাকে 100 কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে হয়তো, তারপরে একটু রেস্ট নিয়ে নিয়ে যদি আমাকে সারাদিন রাইড করতে পারে, সারাদিন করতে ভালো লাগবে আমার। আর ইঞ্জিন রিফাইনমেন্ট ভীষণ ভালো লাগে, যদি অবভিয়াসলি যদি এই যে বললাম যে খুব হেভি ট্রাফিক রোড না হয়, যদি ফাঁকা রোড হয়, হাইওয়ে হয়, আমার মনে হয় সারাদিন ধরে আমি চালাতে থাকি, চালিয়ে কোথাও একটা দূরে কোথাও চলে যাই, যেটা লং হাইওয়ে রাইড, যেটা তুমি একটু আগে বলছিলে শুরুর দিকে, যে আমরা এই রেট্রো ক্লাসিক বাইকগুলো নেই লং হাইওয়ে রাইড করার জন্য। তো লং হাইওয়ে রাইডের জন্য পারফেক্টলি সুটেবল একটা মোটরসাইকেল বলে আমার মনে হয়। ক্যারেক্টার সম্পর্কে আমি একটা জিনিস বলি, হ্যাঁ। ইঞ্জিনের ক্যারেক্টার হিসেবে যেটা বলছিলাম যে রেট্রো ক্লাসিক বাইকের জন্য যেটা দরকার হয় হুম। অ্যাকচুয়ালি সেটা প্রোভাইড করেও, যে আমার অল ডে রাইডটাকে টায়ারলেস একটা রাইড দেওয়ার চেষ্টা করে, সেখানেও আমার মনে হয় লো এন্ড টর্কটাকে আরেকটু বেশি রাখার দরকার আছে। কেন বলছো? লো এন্ড টর্কটাকে আমি তো সারাদিন মিড রেঞ্জে চালাতে নাও পারি, কিন্তু তো হাইওয়েতেও তো বেশ কিছু সময় ট্রাফিক থাকে, তো সেক্ষেত্রেও কিছু সময় হয়তো ওভারটেকিং এর সময় দরকার পড়ে, তো একটু টর্কি নেচারটা আসলে মনে হয় বেটার লাগে। আচ্ছা, ক্রুজিং স্পিড, হাইওয়েতে ক্রুজিং স্পিড? হাইওয়েতে ক্রুজিং স্পিড আমার যেটা মনে হয়, হাইওয়েতে 100 স্পিডে 100 kmph অল ডে লং তুমি ক্রুজ করতে পারবে। তার উপরে গেলে উইন্ড ব্লাস্টটা চেস্টে অনেকটা বেশি লাগে, সেক্ষেত্রে কমফোর্টেবল থাকবে না, বাট করা যাবে। ইঞ্জিন কি 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ারের উপরে গেলে ইঞ্জিন কি কমফোর্টেবল থাকবে? মানে ইঞ্জিনের নয়েজ বা ইঞ্জিনের ভাইব্রেশন, কোনো কিছুর ফিলিং কি এমন আসবে যাতে মনে হবে যে আরেকটু কম স্পিডে চললে ভালো হয়, নাকি 110 অবধি চালানো যায়, না 20 অবধি? আমি বলছি আমি 120 পর্যন্ত চালিয়েছি, আমার যেটা মনে হয়েছে কিছু কিছু হাইওয়ে থেকে, যেখানটাতে হাইওয়েটাতে একটু হিলি হাইওয়ে, মানে কিছু কিছু স্লোপ আছে, স্লোপস রয়েছে, যেক্ষেত্রে সেক্ষেত্রে 100 তো ধরে রাখা কিছু কিছু সময় ডিফিকাল্ট হয়, 100 ধরে রাখা 110 নিজে থেকে উঠে যায় স্লোপ বেড়ে গেলে, তো 100-এ অল ডে লং চালানো যাবে, 110-এও ওঠা যাবে, বাট সামহাউ 120 যখন যায় তখন আমার যেটা ইঞ্জিনের স্ট্রেস আউট কখনো ফিল হয়, মনে হয়েছে ইঞ্জিনটা, আমি যদি ইঞ্জিন, হ্যাঁ আমি 120-র উপরে ইঞ্জিন যেতেই চাই না সেভাবে, আমার ক্ষেত্রে তো আমি পুরো একটা 120 অ্যাবাভ, স্লোপ যদি থাকে তাহলে 130-তে গেছে, আদারওয়াইজ 120 ইজ দ্য হাইয়েস্ট স্পিড আই হ্যাভ অ্যাচিভ, ঠিক আছে। তো 110 চালিয়েছি, 120 চালিয়েছি, 100 ভেরি কমফোর্টেবল, 100-এ ইভেন 100 ইজ দ্য বেস্ট স্পিড আমার মনে হয়, মানে 80 স্পিডে, ফিফথ গিয়ারে 80 স্পিডে ভেরি গুড, বাট আমার মনে হয় তার থেকেও বেশি আমার স্মুথ লাগে 100-তে চালাতে। উইথ পিলিয়ন? উইথ পিলিয়ন আমার 100, যেটা আমার একা চালালে 110-এ ফিল হয়, সেটা উইথ পিলিয়ন আমার ফিল হয় 100-এ চালালে। সেখানে আমার মনে হয় 80 to 90-তে থাকলে ভালোভাবে চলে, মানে বাইকটা ওই সেম ব্যান্ডটা পায় হচ্ছে 90-তে, আমার এটা ফিল হয়েছে। আচ্ছা, আর একটা কিছু একটা কোশ্চেন করতে চাই, ইঞ্জিনের ক্যারেক্টার, নয়েজ বা ভাইব্রেশন, হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশন আমি পাইনি আপ টু 120, ইভেন স্লোপের সময় 130-তেও উঠে গেছে, নিজে থেকেই উঠে গেছে, আমি সেম রেট করেছিলাম, তো সেক্ষেত্রেও কোনো ভাইব্রেশন পাইনি, সিঙ্গেল ভাইব্রেশন। আচ্ছা এইবার তাহলে
ব্রেকের কথা বলো। ব্রেক সামনে পেছনে ডুয়াল ডিস্ক আছে, ডুয়াল চ্যানেল এবিএস আছে। ব্রেকিং কেমন, এবিএস কেমন ইন্টারসেপশন করে, তোমার এতদিনের অভিজ্ঞতায় কি বুঝেছো সেটা বলো। ব্রেকের ক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে আমার একটা সমস্যাই আছে, যেটা আমার মনে হয় স্টক ব্রেক, হাইনেসের স্টক ব্রেক আমার ভালো লাগে না। কেন? স্টক ব্রেক এক তো প্রথম হচ্ছে ব্রেকের বাইক খুব কম লাগে আমার, আচ্ছা, ফিডব্যাক ভালো লাগে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্রেকের পারফরমেন্স স্টকেরটা আমার ভালো লাগেনি। আর ব্রেক প্যাড খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় যেটা স্টক দেয়, যার পরে আমি প্রথম দিকের কয়েকবার স্টক ব্রেক চেঞ্জ করার পরে আমি সেরামিক ক্র্যাঙ্ক ওয়ান লাগিয়েছিলাম। ক্র্যাঙ্ক ওয়ান বহুদিন চলেছে আর স্টক ব্রেকটা হচ্ছে অর্গানিক। অর্গানিক ব্রেকটা, তো সেরামিক আমি লাগিয়েছিলাম ক্র্যাঙ্ক ওয়ানের, যেটা ইউজ করেছিলাম ক্র্যাঙ্ক ওয়ানের মেইন প্রবলেম হচ্ছে উইথ রোডসে ও এতটা বাইকটা এত স্ট্রং প্রোভাইড করে, কিছু কিছু সময় খুব অসুবিধা হয় হ্যান্ডেল করতে। তো সেক্ষেত্রে আমি এখন এই মুহূর্তে নিকাভি ইউজ করছি, যেখানে নিকাভি অর্গানিক ব্রেক প্যাড হাইনেসের জন্য, যেটা স্টক ব্রেকের থেকে অনেক 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 কম দাম। মানে ইভেন আমি দুটো সেট মানে ফ্রন্ট রিয়ার দুটো মিলে 273 টাকায় পেয়েছি। আচ্ছা, তো সেখানে ওর ব্রেকিং বাইট, ফিডব্যাক, ডিউরেবিলিটি, এভরিথিং আমি এখনো পর্যন্ত ভীষণ ভালো পাচ্ছি স্টকের থেকে। সেরামিক অনেক বেটার ছিল, আচ্ছা। স্টকের থেকে অ্যাটলিস্ট অনেক অনেক বেটার। আর আমার মনে হচ্ছে ওয়েট রাইডসের ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করছে। মানে কাজ করছে বলতে ইন দ্য সেন্স হয়তো ব্রেকিং বাইটটা কমে যাচ্ছে সেরামিকের থেকে কম, বাট হ্যান্ডলিংটা বেটার হচ্ছে। এবিএস? আচ্ছা, এবিএস কিছু কিছু সময় টিফিন বা করলে যেটা আমাদের এখানকার রাস্তা তো খুব খারাপ, বেশ কিছু জায়গাতে বেশ কিছু রাফ প্যাচেস আছে রাস্তার ক্ষেত্রে। তো যেটা এবিএস এর ক্ষেত্রে প্রবলেম হয়, যদি হট করে কোনো গাড্ডা চলে আসে বা হট করে একটা স্পিড ব্রেকার চলে আসলো, সেক্ষেত্রে যখন বাইক বেরোয় সামনেই যদি কিছু একটা জিনিস থাকে, সেক্ষেত্রে ব্রেক চাপলে এবিএসটা সেখানে যখন টিফিন করে ব্রেক ধরে দাঁড় করানো যায় না। তো সেক্ষেত্রে এবিএস এর ক্ষেত্রে সমস্যা হয় আমার মনে হয়েছে। তো অবভিয়াসলি এই যে প্রাইসে দিচ্ছে সে প্রাইসে যদি কোনোভাবে মানে তুমি বলতে চাইছো এবিএসটার ইন্টারসেপশন কি প্রয়োজনের থেকে বেশি হয় নাকি ঠিকঠাক? আমার মনে হয় একটু বেশি হয়, প্রয়োজনের থেকে বেশি ইন্টারসেপশন এবিএস করে, যেটা যে কোনো সেটা আমার মনে হয় ওয়েটের জন্য হতে পারে, যেহেতু ওয়েটই গাড়ি তার জন্য হতে পারে, সেটাও হতে পারে, মাস but বেশি। সেখানে এমন এমন জায়গায় কিছু সময় হয়েছে অসুবিধা, সেটা হচ্ছে মানে জাস্ট দুটো তিনটে গাড্ডা, তার উপর একটা স্পিড ব্রেকার হঠাৎ করে চলে এসেছে, তার সামনেই একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সেখানে গিয়ে দাঁড় করানো যায়নি, মনে হয়েছিল আমি মেরেই দেবো হয়তো, এরকম হয়ে যেতে পারে। তো এই একটা প্রবলেম খুব ফেস করতে হয় এবিএস এর বেশি ইন্টারসেপশনের জন্য। ওকে, আচ্ছা, এইবার বাইকের এখনকার দিনের বাইক ইলেকট্রনিক্স ফিচার আছে, ট্র্যাকশন কন্ট্রোল বলো, ট্র্যাকশন কন্ট্রোল কেমন? আর তো কিছু আছে বলে মনে হয় না হাইনেসে, শুধু ট্র্যাকশন কন্ট্রোলই আছে, বলো ট্র্যাকশন কন্ট্রোল। সত্যি কথা বলি, অনেকের হয়তো ট্র্যাকশন কন্ট্রোল শুনলে খুব ভালো লাগে, মানে আমারও ভালো ভালো লেগেছিল প্রথমে, কিন্তু আমি খুব একটা বেশি ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করিনি। আর খুব একটা আমার মানে ইউজ করিনি বলতে সেন্সারটা খুব একটা অ্যাক্টিভ হয়নি। আমি দেখেছি খুব খুব কম ক্ষেত্রে দেখেছি আমি খুব হাই স্পিডে যাচ্ছি, হঠাৎ করে বেশ কিছু গাড্ডা চলে আসলো বা বেশ কিছু স্পিড ব্রেকার চলে আসলো, তখন দেখেছি যে ও অটোমেটিক সেন্সারটাকে সেন্স করেছে। তার মানে কাজ করেছে, একদম করেনি তা না, করেনি তা নয়, ভালো কাজ করে, বাট ইউজ আমার ক্ষেত্রে হয় না। মানে যেহেতু পাওয়ার খুবই কম বাইকের, 20-21 PS পাওয়ার, সেক্ষেত্রে তো প্রতি মুহূর্তে কাজ করবে না, যেটা সুপার বাইকের ক্ষেত্রে করে, কিন্তু যখন দরকার গাড্ডা বা খারাপ রাস্তা বা লুজ গ্রাভেল, সেক্ষেত্রে হয়তো ট্র্যাকশন কন্ট্রোল কাজ করে। কাজ করেনি তা নয়, কিন্তু মানে খুব বেশি ইউজ হয়নি। আচ্ছা, মডার্ন ফিচার্স, ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাকচুয়ালি যেহেতু ডিলাক্স মডেল ছিল এটা, হ্যাঁ, ডিলাক্স প্রো যে মডেলটা ছিল আমার, হ্যাঁ, মানে আমাদের ওই সময় ডিলাক্স প্রোতে ব্লুটুথ কানেক্টিভিটি ছিল, তোমারটাই নেই, আমারটাই ব্লুটুথ কানেক্টিভিটি ছিল, সুতরাং তুমি ইউজও করো না। প্লিজ বলে দিই হাইনেসের ক্ষেত্রে। হ্যাঁ, হেডলাইট বলো। হেডলাইটের থ্রুটা হাইনেসের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি মানে যদি অন্ধকার হয়ে যায় ভীষণ টেনশনে থাকি, অন্ধকার হওয়ার আগে আমাকে বাড়িতে ঢুকতে হবে। একটু হেডলাইটটা দেখিয়ে দাও জ্বালিয়ে। এখন অবশ্য যদিও আলো আছে, হেডলাইট অ্যাকচুয়ালি আমিও হাইনেস ব্যবহার করি, হাইনেসের হেডলাইট প্রায় কাজ না করার মতো, কিছুই কাজ হয় না, অলমোস্ট ডিআরএল এর মতোই হেডলাইট। এবং হেডলাইট, আর আমার মনে হয় না এই হেডলাইটের আলোতে অন্তত রাতে রাইড করা পসিবল। অক্সলাইট যদি না লাগে, অক্সলাইট ছাড়া চালানো যায় না বেসিক্যালি রাতে। আর
বৃষ্টি হলে তো কোনো প্রশ্নই নেই। বৃষ্টি হলে কোনো প্রশ্ন নেই, কিচ্ছু দেখা যায় না, সেখানে পকেট ক্রিয়েট করে করে যেতে হয়, মানে সামনের গাড়ির পেছনে পকেট ক্রিয়েট করে করে যেতে হয়। আচ্ছা, এইবার বলো হাইনেস বা CB350 যে প্ল্যাটফর্ম আছে, বিগ উইং তার একমাত্র সেলার এবং বিগ উইং এর সার্ভিস হয়। সার্ভিস এবং মেনটেনেন্স সম্পর্কে তোমার কি বক্তব্য সেটা বলো। কেমন মেনটেনেন্স, কেমন কোয়ালিটি, কেমন কেমন কস্ট এফেক্টিভ সেই সম্পর্কে বলো। খুব ভালো কোশ্চেন। অ্যাকচুয়ালি হাইনেসের মেনটেনেন্সটা আমার মনে হয় বিডুইতে রাখা উচিত নয়। তার কারণ হাইনেস এমন একটা প্রাইস ক্যাটাগরি থেকে বিলং করে যেখানে রয়্যাল এনফিল্ড কি, তো মানে ইভেন সিসি ক্যাটাগরিও যদি আমি বলি, সেখানে ওদের বিক্রি অনেক বেশি। তো হাইনেসকে টেনে হিটে আর কি বেশি মেনটেনেন্স করতে নিয়ে যাওয়া হয়। তো সেক্ষেত্রে পেইড সার্ভিসিং যবে থেকে শুরু হয়েছে, তো আমার তো ক্ষেত্রে নাইট মেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এটা অ্যাভারেজ কত খরচ হয় পেড সার্ভিসে? যদি কোনো পার্টস চেঞ্জ হয় তুমি বলো কত অ্যাভারেজ খরচ হয়? মানে আমি এখনো পর্যন্ত একটা পার্টস লাগিয়েছি, আর সেক্ষেত্রে মেনটেনেন্স থেকে 5-5.5 হাজারের নিচে বিল হয়েছে, আমি তো এখনো পর্যন্ত পাই। আচ্ছা, তো ভীষণ মেনটেনেন্স কস্ট হাই, এটা আমি জানি না কে কি বলবেন, দ্যাট ইজ দ্য অনেস্ট আনসার। মানে অনেকে হয়তো স্বীকার করবে না বা বলবে না, কিন্তু এটা সত্যি। আচ্ছা, এই একই সেগমেন্টে রয়্যাল এনফিল্ড আছে, জাভা আছে, ইভেন আরেকটু উপরে গেলে ট্রায়াম্প আছে। তো তাদের থেকে কি মেনটেনেন্স কস্ট কম না বেশি, না একই রকম, সেরকম কোনো খবর তুমি পেয়েছো বা কারোর সাথে আলোচনা হয়েছে? রায়ান্সের কোনো ওনারের সঙ্গে আমি সেভাবে ডাইরেক্টলি কথা হয়নি, অল্প যেটুকু কথা হয়েছে তাতে ট্রায়াম্প তো এখন সদ্য মার্কেটে এসছে, তো সেই হিসাবে মানে আমাদের এই সেগমেন্টে মার্কেটে এসছে আর কি। আগে তো অনেক ওদের হায়ার এন্ডের বাইক ছিল, তো সেইটা বলছি না। যেটা আমাদের স্পিড 400 বা স্পিড T4 বা স্ক্র্যাম্বলার 400X যেটা ওদের এসছে, তো সেক্ষেত্রে যারা ওনার রয়েছে তারা তো এখনো পর্যন্ত ফ্রি সার্ভিসের মধ্যে রয়েছে। তো তাদের ক্ষেত্রে সার্ভিস কস্ট তো জেনেছি যতটুকু যে খুবই কম, মানে তাদের হয়তো এই 1-1.5 হাজার টাকার মধ্যে সার্ভিস কস্ট হয়ে যাচ্ছে এখনো ফ্রি সার্ভিসের ক্ষেত্রে। রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে হয়, রয়্যাল এনফিল্ডের কয়েকটা জিনিসের দাম অনেকটাই কম, যেরকম হাইনেসের ব্রেক প্যাডের দাম। যদি আমি একটা সিঙ্গেল সেট রিয়ার ব্রেক প্যাড ইউজ করি, ওদের স্টকটা যেটা একেবারে বাজে বা ব্রেক প্যাড বলা যায়, সেই অর্গ্যানিক ব্রেক প্যাডটার দাম জিএসটি দিয়ে, লেবার চার্জ দিয়ে 984 টাকা পড়ে। একদম কোট আনকোট আমি ভ্যালুটা বলে দিলাম, 984 টাকা ওটা লাগাতে পড়ে। যেখানে রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে হয়তো ব্রেক প্যাড 200-250 টাকায় লাগানো হয়েছে, কোয়ালিটি অলমোস্ট সেম, বরং ওটা আরও হয়তো বেশিই যায়। যাদের কাছ থেকে শুনেছি। তার মানে তুমি একটা জিনিস বলো যে লেবার কস্টটা এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে হন্ডার বিগ উইং এর ক্ষেত্রে, যে একটা পার্টসের দাম হয়তো খুব বেশি না, কিন্তু লেবার কস্ট প্রায় পার্টসের দামের সমান হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বিগুইং এর ক্ষেত্রে আমি এটা দেখছি খুব, যে প্রত্যেকটা পার্টস যেটাকে ওরা ওখানে ইনসার্ট করছে বা তার রেসপেক্টে সার্ভিস দিচ্ছে, ওরা ইচ অ্যান্ড এভরি পার্টসের জন্য আলাদা করে সার্ভিস কস্ট চার্জ করে। তো যার জন্য আমাদের সার্ভিস চার্জটা অনেকটা বেড়ে যায়। তো আমি জানি না এটা শুধুমাত্র বিগ উইংয়ে হয় না, রেড উইংয়েও সেম চলে, আমার জানা নেই, বাট আমার মনে হয় রেড উইংয়ের সার্ভিস কস্টটা অনেকটাই বেশি, আর সেটা অ্যাফোর্ড করতে গেলে অনেক ভেবে নেওয়া উচিত। তার পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা পার্টকে সার্চ করে R&D করে বাইরে থেকে সার্ভিস করানো, কেনই বা করাতে যাবে। আমরা একটা এত ভালো একটা বাইক কিনেছি, তার কোয়ালিটিটাও এতটা ভালো, যেখানে তার বিল্ড কোয়ালিটি এত ভালো, সেক্ষেত্রে কেন আমি বাইরে সার্ভিস করাতে যাবো? সেই অথেন্টিক সার্ভিস সেন্টারে তো আমাকে যেতে হবে, করাতে হবে অথরাইজ সার্ভিস। অবশ্যই। আচ্ছা, এবার কতগুলো খুব কুইক কোশ্চেন করি। বাইক সিটির জন্য না হাইওয়ের জন্য? হাইওয়ে। আচ্ছা, কাদের এই বাইকটা নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না? মানে কোন ধরনের ইউজারের জন্য এটা বেস্ট, মানে অফিস গোয়ার, ডে টু ডে কমিউট, নাকি যারা শুধু লং ট্যুরের জন্য রাখবে, নাকি মিক্সড অফ বোথ? কাদের জন্য বাইকটা নেওয়া বেস্ট হবে? বললাম যে বাইকটা মেইনলি হাইওয়ের জন্য আমাকে অ্যাট্রাক্ট বেশি করে, তো সেক্ষেত্রে অফিস গোয়ার যাদের সিটি রাইডস বেশি হয় তাদের ক্ষেত্রে খুব একটা বেশি আমি সাজেস্ট করবো না। বাট যাওয়া যায়, অসুবিধা কিছু আমি বাইক নিয়ে বাজারেও যাই, ঈদ রাস্তা দিয়েও যাই, সব কিছু করি, বাট নট দ্যাট কমফোর্টেবল অন দোজ রোডস। মানে তুমি বলছো যদি কারো শুধু অফিস বাড়ি করার ব্যাপার থাকে তাহলে তার এটা না নেওয়াই ভালো। যার অফিসের সাথে ট্যুরও করবে, মাসে একটা ট্যুর বা 6 মাসে একটা ট্যুর বা 4 মাসে 3 মাসে একটা ট্যুর, তাদের রোজ বেসিসে তার বা উইকেন্ড রাইডস করবে অ্যাটলিস্ট, আর এভরিডে বেসিসে সে যদি শুধুমাত্র সিটি রাইডস করে। আচ্ছা, স্ট্রেংথ
আর উইকনেস যদি কিছু বলো আলাদা করে, স্ট্রেংথ এবং উইকনেস বাইকের। আচ্ছা, বাইকের স্ট্রেংথ বলতে আমি বলবো, হুম। হ্যাঁ, বাইকের স্ট্রেংথ বলতে বিল্ড কোয়ালিটি, বাইকের ইঞ্জিন অবভিয়াসলি, হ্যান্ডলিং, তার আমার হাইনেসের লুকসও ভীষণ ভালো লাগে, রোড প্রেজেন্স ভীষণ ভালো লাগে। অ্যাটলিস্ট আমার কাছে অন্তত সিভিসি ফিফটির থেকে অনেক বেশি হাইনেস ভালো লাগে আমার। এটা ভ্যারি করতে পারে যেহেতু সাবজেক্টিভ ম্যাটার। তো এগুলো আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে বেশ কিছুটা স্ট্রেংথ। আচ্ছা, আরেকটা স্ট্রেংথ আছে, আচ্ছা আরেকটা উইকনেস আছে আমার যেটা মনে হয়, যেটা হচ্ছে একটা উইকনেস আমি হেডলাইট বলেছি, ব্রেক বলেছি উইকনেস, এবিএস এর ইন্টারসেপশনটা একটু উইকনেস আমার মনে হয়েছে। আরেকটা উইকনেস আমার লেগেছে হচ্ছে মিরর। লুকিং গ্লাস, আচ্ছা। রিয়ার ভিউ মিরর 80% ভিজিবল থাকে বলবো না, না 70% বলবো, 70% ভিজিবল থাকে, 30% এটা কি শেপের জন্য, গোল শেপের আমার জন্য? মনে হয় গোল শেপের জন্য। তার সাথে একটা পয়েন্ট আছে, সেটা যদিও একদিক থেকে বেটার, সেটা হচ্ছে এর যদি এই স্ট্যান্ডটা আরেকটু এক্সটেন্ডেড হতো, যেটা রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে মেইনলি দেখা যায় একটু বেরিয়ে থাকে, যেটা বেরিয়ে থাকলে বাইকের হ্যান্ডলিং এর ক্ষেত্রে খুব তার মানে মুশকিল বলছে হয়। স্টেমটা একটু ছোট, হ্যাঁ, এটা একটু ছোট আছে। আর একটু বড় হলে ভালো আরেকটু হতো। বড় হলে আমার মনে হয় হয়তো- বড় হলে হয়তো আর একটু ভাইব্রেশন এসে যেত। এক তো ভাইব্রেশন আসতো, দ্বিতীয় হচ্ছে হ্যান্ডলিং এর ক্ষেত্রেও প্রবলেম হতো, হয়তো কাজ হয়ে যেতে পারতো, সেই জন্য করা হয়েছে। বাট তাতে 30% ভিজিবিলিটি কমেছে। আচ্ছা, বারবার রয়্যাল এনফিল্ডের প্রসঙ্গ আছে, যদিও এটা এই কনটেক্সটে আসে না। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিউ জেনারেশন, যেটা রিবন বা যেটা মাই 25 ক্লাসিক 350, তুমি কি চালিয়েছো? চালিয়েছি। আচ্ছা, চালিয়েছি। তোমার কি মনে হয় ক্লাসিকের থেকে এটা কোথায় আলাদা? হাইনেস কেন আলাদা? কেন লোকে হাইনেস না, ক্লাসিক না কিনে হাইনেস নেবে? আমার মনে হচ্ছে যে ইঞ্জিনটা ক্লাসিকের ক্ষেত্রে যে রেভ ব্যান্ডটা ক্লাসিকে আমরা পাই না, সেটা এর ক্ষেত্রে পাই বেশ কিছু। ক্লাসিকের যেটা আমার বেটার পয়েন্ট আছে, ক্লাসিকের যেটা বেটার পয়েন্ট আছে, সেটা লো এন্ড টপটা এর থেকে বেটার। আচ্ছা, যদি মিড রেঞ্জ দেখি, মিড রেঞ্জ আমার মনে হয় হন্ডা সিভি ফিফটি হাইনেসের বা অন্য সিভি ফিফটি যতগুলো ওর সিবলিংস আছে সবার ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা বেটার। মিড রেঞ্জ অনেক এনজয়েবল, অ্যাটলিস্ট ক্লাসিকের ক্ষেত্রে আমার কাছে। এটা হ্যান্ডলিং খুব ভালো লেগেছে, ওটা অনেকটা ওয়েটই ফিল হয়েছে আমার ক্ষেত্রে। এটা ওয়েট থাকলেও সেটা ফিল হয়নি, যে ওয়েট ম্যানেজমেন্টের জন্য সামহাউ। রাইড স্ট্রেট লাইন স্টেবিলিটি খুব ভালো লেগেছে। ওকে। উইকনেস আর একটা হচ্ছে মেনটেন্যান্স কস্ট। অবভিয়াসলি মেনটেন্যান্স কস্ট আর মেনটেন্যান্স নেটওয়ার্কটাও ভীষণ ম্যাটার করে। অনেক দূর বাড়ি থেকে আমার সার্ভিস সেন্টার। তোমার বাড়ি থেকে কত কিলোমিটার অ্যাপ্রক্সিমেট? অ্যাপ্রক্সিমেটলি আমার বাড়ি থেকে 40 কিলোমিটার। ম্যানেজেবল, কিন্তু বাট আরো বেশি থাকলে ভালো হতো। অনেকের ক্ষেত্রে সেটাও প্রবলেমেটিক হয়ে যায়। আমার বাড়ি থেকে 40 কিলোমিটার হতে পারে, বাট অনেকের অনেক দূরে, তো নেটওয়ার্কটা বাড়ানো দরকার। আচ্ছা, যদি কেউ হাইনেস না নেয় তার ক্ষেত্রে অল্টারনেটিভ কি? মানে হাইনেসের অল্টারনেটিভ তোমার মতে কি? ধরো আজকের দিনে তুমি হাইনেসের কোনো অল্টারনেটিভ আজকের দিনে কিনতে গেলে হাইনেসের অল্টারনেটিভ তোমার কাছে কি হবে? অলমোস্ট সিবলিংসগুলোকে সবকটাকে যদি আমি ছেড়ে দিই, হ্যাঁ, মানে হ্যাঁ, 350 প্ল্যাটফর্মটাকে ছেড়ে দিয়ে তাহলে আমার কাছে অল্টারনেটিভ তো বলতে রয়েছে ক্লাসিক লাইন আপটা রয়েছে, রেট্রো ক্লাসিকের মধ্যে যাওয়া আছে। আর স্পিড 400কে যদি আমরা ধরি, 400কে যদি ধরি তাহলে আমাদের ইসে রয়েছে ওই সিরিজ স্পিড 400 রয়েছে। আর যদি 440কে ধরি তাহলে আমাদের এক্সপোর্ট 40 আছে। তুমি যদি 350 প্ল্যাটফর্ম না নাও তাহলে কোনটা নেবে আজকের দিনে দাঁড়িয়ে কিনতে হলে? যদি সিরিজ 350 না নিই, স্পিড 400। ওকে, কেন? স্পিড 400 এর পাওয়ার ডেলিভারির জন্য প্রথম হচ্ছে স্পিড 400 অনেক বেশি এনজয়েবল, মানে অনেক আচ্ছা। বেশি এনজয়েবল, ফান টু রাইড। অনেক বেশি পিসফুল আমাদের হাইনেস। বাট ওর একটা আলাদা চার্ম আছে। কেন চার্ম আছে বলবো, ওর লো এন্ড টর্ক, ওর মিড রেঞ্জ, এভরিথিং ইজ ব্যাং অন। আচ্ছা, তার যে ব্রেকিং বাইট সব কিছু অনেক বেশি কনফিডেন্স প্রোভাইড করে। তো সেই ক্ষেত্রে স্পিড 400 অনেক অনেক বেশি আগে। আচ্ছা, আর কিছু পয়েন্ট তুমি অ্যাড করবে এর সাথে? মোটামুটি আমরা কভার করে ফেলেছি আমার যতদূর মনে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। এর পরের দিন আবার চ্যানেলে হয়তো অন্য কোনো বাইকের রিভিউ নিয়ে আসবো। আজকে এটা দিয়ে প্রথম শুরু হলো। থ্যাংক ইউ।